আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের সবার? নবম দশম শ্রেণীর মানুষজন আমরা আমাদের আম পদার্থের অবস্থা রসায়নের ২য় চ্যাপ্টার যেটা, সেইটার আজকে পার্ট 2 ইনশাআল্লাহ শুরু করব। সো পার্ট 1 পর্যন্ত তোমরা যতটুকু কমপ্লিট করছিলা তা আশা করি বুঝতে পারছো। পার্ট 1 পর্যন্ত যতটুকু কমপ্লিট করছিলা। অর্থাৎ এগুলা ছিল হচ্ছে আমাদের পার্ট 1 এর মধ্যেকার, তাই না? কি পড়ছিলাম আমরা পার্ট 1 এ বলো তো? পার্ট 1 এ পদার্থের কণার গতিতত্ত্ব পড়ছিলাম, ব্যাপন পড়ছিলাম এক্কেবারে ডিটেইলড আকারে। তো আমরা আজকে মেইনলি নিঃসরণ পড়ব। পদার্থের এই যেই মানে আম অবস্থা যেটা আসলে ফিজিক্যাল স্টেটগুলা সোজাভাবে আমরা যেমন পড়ছিলাম যে প্রথমে আমরা তাকে কঠিন থেকে গলন প্রক্রিয়ার মাধ্যমে অথবা যেটাকে বলি আসলে মেল্টিং পয়েন্ট, গলনাঙ্ক, সেটার পরে সেখানে আসলে তরলে পরিণত করি। তরল থেকে আসলে তার স্ফুটনাঙ্ক বা বয়েলিং পয়েন্টের পরে সেটাকে গ্যাসে পরিণত করা হয় বা বাষ্পে পরিণত করা হয়। এটা সোজাভাবে ঘটলে কি হয়, উল্টাভাবে ঘটলে কি হবে, ঊর্ধ্বপাতন রিলেটেড জিনিসপাতি তো পড়ছিলাম, সেগুলোর কিছু কোয়েশ্চেন সলভ। বাকি অংশ নিঃসরণ থেকে শুরু করে টোটালটা তুমি এই পার্টের মধ্যে পেয়ে যাবা। আর তোমার সাথে পুরো ক্লাস জুড়ে আমি থাকবো মোহাম্মদ আশিকুল ইসলাম খান ভাইয়া, পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটিতে। চলো তাহলে শুরু করা যাক। সব এগুলো মিশাই ফেলি আমরা। এখানে আমাদের প্রথম যে জিনিসটা পড়া লাগবে সেটা হচ্ছে আসলে নিঃসরণ। নিঃসরণের ভাই বাংলা প্রতিশব্দ হচ্ছে ইফিউশন। এটা হচ্ছে ডিফিউশন, এটা হচ্ছে আমাদের ইফিউশন। হ্যাঁ, নিঃসরণ এটার বাংলা আবার বলি ইংরেজি প্রতিশব্দ। ডিফিউশনটার হিসাবটা ছিল হচ্ছে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যাবে এবং স্বতঃস্ফূর্তভাবে যাবে, এটা ছিল ব্যাপন। আর নিঃসরণের যে মেইন কাহিনী সেটার ক্ষেত্রে তোমাকে একটা জিনিস উল্লেখ করতে হবে। নিঃসরণ মানে ধরো আমি তোমাকে বলতেছি যে তুমি তোমার যে কাছে যে এয়ার ফ্রেশনার, অ্যারোসল, স্প্রে আছে, যেটাই আছে সেটা যে প্রেস করলা, প্রেস করার পরে একটা গ্যাস একটা কোণাতে গেল, তারপরে সেটা পুরো ঘরে পৌঁছালো। পুরো ঘরে পৌঁছানোর যে ইস্যুটা সেটা হচ্ছে ব্যাপন। প্রেস করার পরে এই যে একটা বোতলের ডিব্বা ছিল সেখান থেকে যে কিছু গ্যাস বের হয়ে আসলো, এই যে ঘটনাটা ঘটলো না, এটা হচ্ছে ভাই ইফিউশন বা নিঃসরণ। এই নিঃসরণের হিসাবটা হচ্ছে সরু ছিদ্রপথে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে যে গ্যাসীয় পদার্থের পরিক্রমণ বা গ্যাসীয় পদার্থের গমন, সেটাই হচ্ছে তার মানে সজোরে গমন আসলে যাকে বলে। অনেক জোরে আসে না, তুমি তো হাত দিলেই বুঝতে পারবা যে হ্যাঁ জোরে আসতেছে। তাহলে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে সরু ছিদ্রপথে এই কয়েকটা জিনিস উল্লেখ করা খুবই জরুরি। এই যেমন এখানে বলতেছে দেখো, সরু ছিদ্রপথে উচ্চ চাপের স্থান থেকে কোনো গ্যাস নিম্ন চাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার ঘটনাকে বা প্রক্রিয়াকে নিঃসরণ বলে। তাহলে আমরা বলবো হচ্ছে জিনিসটা সরু ছিদ্রপথে, সরু ছিদ্রপথে, সরু ছিদ্রপথে কোনো গ্যাসের উচ্চ চাপের স্থান থেকে উচ্চ চাপের স্থান থেকে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে, নিম্ন চাপের স্থানে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে সজোরে সজোরে বেরিয়ে আসার যে ঘটনা, তাই না? সজোরে বেরিয়ে আসার যে ঘটনা সেটাকেই বলি আমরা হচ্ছে নিঃসরণ। দেখো, একটা সিলিন্ডার থেকে যদি গ্যাস লিক হয়, নিঃসরণ মানে অবশ্যই যেখানে আসলে উচ্চচাপে রাখা হয়েছে, যেমন তোমার কাছে থাকা প্রত্যেকটা বডি স্প্রে, অ্যারোসল, তারপরে হচ্ছে যে এনি আদার থিং, অ্যাকচুয়ালি তুমি যদি বাইক বা সাইকেল ব্যবহার করে থাকো, সেটা টায়ারের মধ্যে যে বাতাসটা, একটা বেলুন মনে করো না, বেলুনের মুখটা তুমি ছেড়ে দিলা অথবা একটা সরু পিন দিয়ে খালি একটা ফুটা করে দিলা, ঢাস করে দেখবা না ফেটে গেছে। তো এখানে আসলে কি উচ্চচাপ, বায়ুমণ্ডলের চাপটা কি আসলে এই বেলুনের তুলনায় নিম্নচাপ। সো তাহলে এই ঘটনাটাই হচ্ছে আমাদের কি বলতো, সরু ছিদ্রপথে বের হয়ে আসা। এমন এখন এইখানে খুব কমন এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে কোশ্চিনটা আর কি তুমি পাবাও ইনশাল্লাহ, সেই কোশ্চিনটা হচ্ছে যে ভাইয়া এটা এস কিউ এবং খ নাম্বার, খ বা মানে অনুধাবন বা হচ্ছে এস কিউ টাইপের জায়গার মধ্যে এই কোশ্চিনারিজগুলো সব থেকে বেশি থাকে। সেটা হলো ব্যাপন এবং নিঃসরণের মধ্যে পার্থক্য লিখো। ব্যাপন ও নিঃসরণের মধ্যে, নিঃসরণ এর মধ্যে পার্থক্য লিখো। ব্যাপন ও নিঃসরণের মধ্যে পার্থক্য লিখো। এই যে এই জিনিসটা ব্যাপন ও নিঃসরণের মধ্যে পার্থক্য লিখো, এই অংশটা কিভাবে কমপ্লিট করবা? ব্যাপন আর নিঃসরণের তুমি একটা প্রথমত হচ্ছে যে সংজ্ঞা দিলা, সেটা একটা পার্থক্য। তারপরে ব্যাপনের হিসাবটা কেমন বলো তো? এটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া ছিল না, মানে একা একাই ঘটবে। নিঃসরণ কি স্বতঃস্ফূর্ত নাকি কারো না কারো হেল্প লাগে? অবশ্যই তো কারো না কারো হেল্প লাগে। তুমি যে প্রেস করতেছো, তুমি প্রেস করার পরেই তো একটা সরু ছিদ্র পথে উচ্চ ঘনত্বের স্থান থেকে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে আসতেছে, তার মানে তো স্বতঃস্ফূর্ত না। এখানে তো কোনো একটা থার্ড অবজেক্টের আসলে কি আছে, মানে কার্যকারিতা আছে। ঠিক একই রকম ভাবে যদি চিন্তা করো যে তাহলে এটা আরেকটা কারণ হইলো। আবার
ব্যাপন প্রসেসটা কি ছিল? উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে। এটা কি? উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে। এমন ইভেন মানে ঘনত্ব কোনো দিকে বেশি হলেও সেখানে নিঃসরণের মাধ্যমে কিন্তু ওটা যদি নিম্নচাপ থাকে নিঃসরণের মাধ্যমে কিন্তু সেখানে আসলে কি পৌঁছানো সম্ভব, মানে তোমার ওই সজোরে ওখানে আসলে যুক্ত করা সম্ভব কোনো একটা গ্যাসীয় উপাদানকে। সম্ভব না? অবশ্যই সম্ভব। এই যে এই পার্থক্যগুলো জাস্ট দিতে পারলেই হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এখন নিঃসরণের কিছু টার্ম সম্পর্কে জেনে রাখো। নিঃসরণের কিছু টার্মের মধ্যে সব থেকে জরুরি যেটা, সেটা হচ্ছে এই ধরনের সরু ছিদ্রটাকে অনেক সময় পিন হোল বলা হয়। কি বলা হয় বলো তো এই টার্মটা? পিন হোল। এই সরু ছিদ্রপথটাকে অনেক সময় হচ্ছে যে পিন হোল বলা হয়। ওকে। আর এভাবে পাত্র থেকে গ্যাস বেরিয়ে যাওয়ার কারণে পাত্রের ভেতরে এবং বাইরে চাপের পার্থক্য, মানে জাস্ট এভাবে, মানে এই যে একেবারে জাস্ট সিম্পলি চিন্তা করো, তুমি যে স্প্রে করতেছো, তুমি প্রেস করতেছো আর সজোরে বেরিয়ে আসতেছে, যে এটার কারণটা কি? কারণ হচ্ছে এখানে মানে উচ্চ চাপে আসলে তাকে রাখা হয়েছে, উচ্চ চাপে রাখা হয়েছে, উচ্চ চাপে রাখা আছে, উচ্চ চাপে ওই গাছটাকে রাখা আছে, ওই নিম্ন চাপে তখন এটা বেরিয়ে আসতেছে, সজোরে বেরিয়ে আসতেছে। ঠিক এই একটা কারণে বাসাবাড়ির যে সিলিন্ডার আছে, চলো কিছু ইনফো শেয়ার করি তোমার সাথে। হ্যাঁ, চলো কিছু ইনফো শেয়ার করি তোমার সাথে। এই যে বাসাবাড়ি মনে করো না, এরকম একটা সিলিন্ডার আছে, এরকম একটা সিলিন্ডার আছে। এই বাসাবাড়ির যে সিলিন্ডারটা আছে, এই সিলিন্ডারের মাথার ভিতরে কি এরকম একটা লাগানো থাকে না? দেখতে পাও যে একটা লাল এলপিজি সিলিন্ডার। এই সিলিন্ডারের হিসাবটা হচ্ছে, এখানে নর্মালি যে গ্যাসটা থাকে সেটা হচ্ছে বিউটেন, আর জ্বালানি হিসেবে যে গ্যাসটা ব্যবহার করা হয় গাড়িতে বিশেষ করে সেটা হচ্ছে মিথেন। এটা হচ্ছে ভাইয়া 1 কার্বনযুক্ত, এটা হচ্ছে ভাই আমাদের 4 কার্বনযুক্ত একটা গ্যাস। আচ্ছা, সো এই বিউটেনটা মেইনলি ব্যবহার করা হয় জ্বালানি হিসাবে, এবং এটা উচ্চচাপে থাকার জন্য তুমি যখন খালি হচ্ছে যে একটু প্রেস করো, তখনই উচ্চচাপে থাকা গ্যাসটা তুমি প্রেস করে ছিদ্রটাকে ছোট বা বড় করো, ওই অনুযায়ী কিন্তু আসলে গ্যাস বাইরে বের হয়ে আসে। হ্যাঁ, তুমি প্রেস করেই কিন্তু ছিদ্রটা ছোট এবং বড় করো। তুমি বড় ছিদ্র করলে বেশি পরিমাণে গ্যাস বের হয়ে আসবে, আগুন বেশি জোরে জ্বলবে। ছোট ছিদ্র করলে ছোট ছোট পরিমাণে আসবে। এই হচ্ছে এখানকার বেসিক হিসাব নিকাশ। আশা করি বুঝছো। এখন আমি এটা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, এই যে জ্বালানি গ্যাসের সাথে এটা দূর করানোর জন্য যেহেতু এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি দিয়ে দিই, এটা হচ্ছে কিছু মারক্যাপ্টো যৌগ, মারক্যাপ্টো বা থায়ল এমন এমন কিছু যৌগ, এমন যৌগ এটার সাথে মিক্স করা থাকে, যৌগ এর সাথে মিক্স থাকে, এমন কিছু যৌগ এর সাথে মিক্স থাকে। কেন জানো? এমন কিছু যৌগ, মারক্যাপ্টো বা থায়োল, এমন কিছু যৌগ এর সাথে মিক্স থাকে। জানো এই গ্যাসটা যদি লিকেজ হয় তাহলে এটা একটু দুর্গন্ধযুক্ত একটা আসলে যৌগ। এই দুর্গন্ধটার মাধ্যমে তুমি জানো টের পাও যে গ্যাস লিকেজ হচ্ছে, মানে স্বাভাবিক গন্ধ না এটা। আচ্ছা, তো এটা একটা দুর্গন্ধযুক্ত, দুর্গন্ধ থেকে বোঝা যায় গ্যাস লিকেজ। এই গ্যাস লিকেজ বোঝার জন্য মেইনলি এটা ইউজ করা হয়। ওকে, আশা করি ধরতে পারছো। আচ্ছা আচ্ছা, বোঝা গেছে নিশ্চয়ই। চলো এবার তাহলে কিছু কোশ্চেন সলভ করি। এখানে বলে সরু ছিদ্রপথে কোনো গ্যাসের উচ্চ চাপ থেকে নিম্ন চাপের অঞ্চলে আসার প্রক্রিয়াকে কি বলে? অনেক কঠিন একটা কোশ্চেন। কি বলে এটাকে? ইফিউশন বা নিঃসরণ। নেক্সট, যানবাহনের জ্বালানি হিসেবে কোন গ্যাস ব্যবহার করা হয়? মাত্রই বলছিলাম 1 কার্বনযুক্ত, কি? মিথেন। কি এর নাম বলো তো? মিথেন, 1 কার্বনযুক্ত। কোথায় সেটা? এইখানে উপরেও আছে, তুমি এটা নিচের উত্তর হবে, আসলে একাধিক অপশন ভুল দিছিল। কোন গ্যাসটির নিঃসরণের হার সবচেয়ে বেশি? এটা আসলে চাপের উপর নির্ভর করে, বাট যদি ইন কেস এরকম কোশ্চেন চলে আসে তাহলে তুমি এটা ব্যাপনের কনসেপ্টেই কমপ্লিট করবা। যার আণবিক ভর কম সেটাই, চাপ সেম হইলেও যার আণবিক ভর কম ওই দ্রুত বের হবে। বুঝতেছো নিশ্চয়ই? ঠিক আছে না? ওকে, তাহলে সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড CO2 কত ভাইয়া? 44। সালফার ডাইঅক্সাইড কত ভাইয়া বলো তো? 32, 32, 64। আচ্ছা, তারপরে কার্বন মনোঅক্সাইড CO, কার্বন মনোঅক্সাইডটা কত বলো তো? 28 গ্রাম। নাইট্রোজেন ডাইঅক্সাইড 32 আর 28, এটা হচ্ছে 30, 30, 60 গ্রাম। তো তাহলে আলটিমেটলি আমার রাইট অ্যান্সার কোনটা হচ্ছে? কার্বন মনোঅক্সাইড না? কার্বন মনোঅক্সাইড। ক্লিয়ার? ডান। নিচের কোনটির নিঃসরণ হার সবচেয়ে বেশি? সেম টু সেম, ওইটার ভাবে যাব আমরা। জলীয় বাষ্প H2O কত এটা বলো তো? জলীয় বাষ্পতে H2O, এটা কত আমাদের? 18 গ্রাম। আচ্ছা, মিথেন গ্যাস CH4 কত এটা? মিথেন গ্যাস যদি হয় তাহলে এটা হবে হচ্ছে 16 গ্রাম। ইথেন গ্যাস C2H6 এটা হবে না। অ্যামোনিয়া গ্যাস এটার ভর কত হচ্ছে আমাদের? 18 গ্রাম। আচ্ছা, আর অ্যামোনিয়া গ্যাস মানে কি? NH3,
এটা কত 17 গ্রাম। তাহলে রাইট অ্যান্সার একমাত্র আগায় থাকবে কে? মিথেন গ্যাস। রাইট অ্যান্সারটা হচ্ছে বি, মিথেন গ্যাস। এটার অ্যান্সার নাই বোধহয়। আচ্ছা মিথেন গ্যাস অ্যান্সার আছে, ডান। আচ্ছা এরপরে দেখো গলন ও স্ফুটন দুইটা জিনিস, দুইটা কনসেপ্টের কথা বলতেছে। চলো এগুলা আমরা একটু শেখার চেষ্টা করি। এগুলা যদিও আমরা দেখছি, তারপরে এগুলাকে একটু এলাবোরেটলি আমরা শিখবো, যেহেতু একাডেমিক আমরা পড়তেছি, জরুরি আমাদের জন্য। গলন ও স্ফুটন। আচ্ছা এখানে একটা গ্রাফ দেখতেছো, গ্রাফটা তুমি আশা করি আমি যেটা তোমাদেরকে যেরকম ভাবে আর কি এলাবোরেট করছিলাম সেটা বুঝতেও পারছো, আমি এটা লিখেও দিচ্ছি আগে। গলন মানে কি? কঠিন থেকে এটা কিসে যাবে ভাই বলো তো? তরলে যাবে, তাই না? তরল। এখানে যে তাপমাত্রাটা, মানে যে তাপমাত্রায় বা যে টেম্পারেচারে বা যে টেম্পারেচারের পয়েন্টে এটা হয় মেইনলি, সেটাকে বলি আমরা কি আসলে? গলনাঙ্ক। গলনাঙ্ক। ওকে। আচ্ছা যদি স্ফুটনের কথা বলি তাহলে এটা কি হয় ভাই বলো তো? তরল থেকে মেইনলি, তরল থেকে কিসে যায়? গ্যাসে যাবে, তাই কি না? আর এটাকে আমরা বলবো কি? স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক। আচ্ছা এখন কথা হচ্ছে এটা তো উল্টা প্রসেসেও ঘটতে পারে না? উল্টা প্রসেসেও ঘটতে পারে। উল্টা প্রসেসে যদি ঘটে তাহলে এটাকে আমরা কি বলি আসলে ভাই? এটাও কিন্তু জানা জরুরি। উল্টা প্রসেসে ঘটলো, ধরো এটাকে তখন আমরা বলি কি? ফ্রিজিং। ফ্রিজিং। এটাকে কি বলবো? তরল থেকে যখন আমরা কঠিনে পরিণত করব তখন সেটাকে বলি কি মেইনলি? ফ্রিজিং বা বরফীকরণ। বরফীকরণ তো বলে না, ফ্রিজিংই বলা হয় নর্মালি। বাংলাতেও এটাকে কি বলা হয়? ফ্রিজিং বলা হয়। আবার এটা উল্টাভাবে ঘটতে পারে না? গ্যাস থেকে কোথায় নিয়ে যাচ্ছি আমরা? গ্যাস থেকে আমরা নিয়ে যাচ্ছি হচ্ছে তরলে, তখন এই জিনিসটাকে বলি আমরা ঘনীভবন। কি বলি বলো? ঘনীভবন। ওকে, শীতলীকরণও বলা হয় কখনো কখনো, ঘনীভবনও বলা যায়। বুঝা গেছে না টার্মটা? তাহলে এই যে এই টার্মটা যদি আমরা চিন্তা করি তাহলে এখানে আমরা আসলে জিনিসটা কি দেখতেছি বলতো? তাপমাত্রা সময় লেখচিত্র যেটা, যেটা বিশেষ করে এখানে আমরা জিনিসটা দেখতেছি যে এটা আসলে একটা কঠিন থেকে আমরা গ্যাসে নিয়ে যাচ্ছি, এরকম না বিষয়টা? কঠিন থেকে এই যে এখানে এ বি যে পয়েন্টটা, সেই পয়েন্টটা আসলে কি বোঝাচ্ছে বলতো? বস্তুটা এই সময় আছে হচ্ছে কঠিন অবস্থায়। ওকে, বিসি যে অবস্থা, এখানে তো টেম্পারেচারের কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে এটা হচ্ছে ভাই কঠিন এবং তরল। মানে এখানে আমাদের ওই সুপ্ত তাপটা কাজে লাগতেছে। কি? সুপ্ত তাপ। সুপ্ত তাপটা কাজে লাগতেছে, তাই না? আচ্ছা তারপরে যদি আমরা যাই তাহলে সেটা হচ্ছে সিডি। সিডি যে জায়গাটা, এটা কি ভাই? তরল। তারপরে দেখো সেটা যদি আবার আমি ডি তে যাই, ডি এর ভিতরে যদি যাব, ডি তে বোঝাচ্ছে তরল এবং গ্যাস। তরল গ্যাস, এখানেও তো আমার সুপ্ত তাপ কাজে লাগতেছে। আর যদি আমরা একেবারে ইএফ এ যাই, ইএফ এর কথাটা কি বলতে পারবো? ডিরেক্ট গ্যাস। বলতো এর সাথে কি কেউ দ্বিমত হবা? আশা করি দ্বিমত হওয়ার কিছু নাই। এই ফিগারটা কি এরকমটাই বোঝাচ্ছে না? এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা কি বোঝাচ্ছে? তার কঠিন অবস্থা। কি বোঝাচ্ছে? তার কঠিন অবস্থা। এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা কি বোঝাচ্ছে? তার কঠিন এবং তরলের অবস্থা। তারপরে যখন আমরা যাচ্ছি ধরে নাও হচ্ছে যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা, এটা কি বোঝাচ্ছে? তার এটা হচ্ছে লিটারালি তার লিকুইড অবস্থা বা তরল অবস্থা। ওই পয়েন্ট থেকে আবার যখন আমরা হচ্ছে এই পয়েন্টে যাচ্ছি, এটা কি বোঝাচ্ছে? তার তরল এবং গ্যাসীয় অবস্থা। এবং তারপরে যখন আমরা আবার ধরে নাও এই দিকে উঠতেছি, এটা কি বোঝাচ্ছে? তার পিওর গ্যাসীয় অবস্থা। এই না? এই তো হচ্ছে হিসাব। এখন জিনিসটাকে জাস্ট আমি যদি উল্টা দিকে ঘটাই তাহলে কি আমরা বলতে পারবো এই যে এখানে এখানে এই কনসেপ্টগুলো এরকম ভাবে বলা যায় না যে এখানে এটা হচ্ছে আমাদের আসলে তার গলনাঙ্কর অবস্থা। গলনাঙ্ক না? তখন এই বস্তুটা গলতেছে, এটাকে তার কি অবস্থা বলবো আমরা বলো তো? স্ফুটনাঙ্ক বলতে পারি না? এই টেম্পারেচারটা স্ফুটনাঙ্ক। এই টেম্পারেচারটা কোনটা? এই যে এইটা। গলনাঙ্কের টেম্পারেচারটা কোনটা? এই যে এইটা। গলনাঙ্কের টেম্পারেচারটা এইটা। স্ফুটনাঙ্কের টেম্পারেচার কোনটা? এইটা। বলা যায় না? অবশ্যই বলা যায়। তো এটাই যদি আমি উল্টা ভাবে বলি, এখন গ্রাফটা জাস্ট ধরে নাও উল্টা হয়ে গেল, এরকম যদি উল্টা হয়ে যায় সময়ের সাথে সাথে আমি টেম্পারেচারটা হ্রাস করতেছি, সময়ের সাথে সাথে মনে করো না টেম্পারেচারটা হ্রাস হচ্ছে, হ্রাস যদি হয় তাহলে এখানে এই জিনিসটাই এখন কি বোঝাচ্ছে? এখান থেকে এখানে মনে করো না এই যে গ্যাসীয় অবস্থা যে ছিল, এখান থেকে এই অবস্থায়, এটা তার কি অবস্থা? কোন সিচুয়েশন? আমরা তো বলতেছি যে এখান থেকে যখন এটা একটা ঢালু অবস্থায়, মানে টেম্পারেচারটা কমতেছে না বাড়তেছে না, তখন এটা আসলে কি? তার ডিরেক্ট গ্যাস, গ্যাসীয় অবস্থা। গ্যাসীয় অবস্থা থেকে যখন এই সিচুয়েশনটাতে যাচ্ছে, সে এই সিচুয়েশনটাতে যখন গ্যাস আর তরলের মাঝামাঝি অবস্থা, এতটুকু টেম্পারেচার তখন অ্যাকসেপ্ট করছিল, এখন কি রিলিজ করে দিবে।
হ্যাঁ, তাহলে এটাকে কি বলতেছি? গ্যাস তরল, গ্যাস তরল অবস্থা। তারপরে আবার লিকুইড সিচুয়েশনে আসতেছে কখন সে? এই যে এই সিচুয়েশনটা হচ্ছে তার জন্য পিওর লিকুইড, পিওর লিকুইড সিচুয়েশন না, লিকুইড সিচুয়েশন। এটা কি তার? তরল। এটা হচ্ছে তার ডিরেক্ট তরল অবস্থা। ওকে, আর যখন আমরা আবার দেখতেছি এখানে আরেকটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে এরকম, এটা হচ্ছে কি ভাইয়া? তার তরল কঠিন। এটা কি হচ্ছে? তার তরল কঠিন, তরল কঠিন অবস্থা। এবং এটাতে আবার সে পরিণত হচ্ছে আমাদের পিওর কঠিনে। এখানে আবার সে পরিণত হচ্ছে কিসে বলতো? পিওর কঠিনে। এই জিনিসগুলো আমরা ব্যাখ্যা করতে পারবো কিনা? এই যে সোডিয়াম ক্লোরাইডের শীতলীকরণের লেখচিত্র। শীতলীকরণ, গ্যাসীয় অবস্থায় ছিল সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড ভেপার ছিল ধরুন অনেক টেম্পারেচারে, প্রায় 1400 বেশি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এই যে দেখো, হ্যাঁ 1465 থেকে এটা হচ্ছে যে কি হয়ে যায়? গ্যাসীয় অবস্থায় যাওয়া শুরু করে। ওকে, সো এই যে ও গ্যাসীয় অবস্থায় যাওয়া শুরু করছিল, এখানে যখন আমরা এখন মানে টেম্পারেচার কমায় দিচ্ছি, তখন এই জিনিসটাকে আমরা এখন কি বলতে পারি? ওর কি নাম বলতে পারি? এটাকে আমরা ঘনীভবন বলতে পারি না? কি বলতে পারি? ঘনীভবন বলতে পারি না? ঘনীভবন, শীতলীকরণের যে পুরো টেম্পারেচার সেটা ঘনীভবন। তারপরে যখন তরল অবস্থায় থাকলো, তরল থেকে আবার যখন কঠিনে পরিণত করতেছি, তখন সেটাকে কি বলবো? স্ফটিকীকরণ বলতে পারি, স্ফটিকে যেহেতু পরিণত হয়। এছাড়াও এটাকে তুমি সিম্পলি ফ্রিজিংও বলতে পারো, ফ্রিজিং বা স্ফটিকরণ। স্ফটিকে পরিণত হয় তো এরা, স্ফটিকরণ, এমন এই নামগুলো দিতে পারো, বাস শেষ। বাট লেখর কোন অংশে কোন জিনিসটা বুঝাচ্ছে সেটা যেন তুমি পারো। যেমন আমি যদি বলি বি সি এই অংশটা, এবং হচ্ছে ধরো ভাই ডিই এই অংশটা, এই অংশটা আসলে কোন জিনিসটাকে রিলেট করতেছে বলো তো? গ্যাস তরল, তাই না? গ্যাস তরল। এই অংশটা আসলে কোন জিনিসটাকে রিলেট করতেছে ভাই? তরল কঠিন, তরল কঠিন অংশটাকে রিলেট করতেছে। এবং এইখানে এইখানে তাপমাত্রাটা হচ্ছে ভাই আমাদের ধ্রুবক, তাপমাত্রার কোনো পরিবর্তন নাই। আছে? পরিবর্তন নাই, তাপমাত্রার কোনো পরিবর্তন নাই, তাপমাত্রা হচ্ছে এখানে ধ্রুবক। তার মানে এইখানে যেই তাপটা আসলে কাজে লাগছে, ওই সময় তো এই তাপটাও গ্রহণ করছিল পরিবেশ থেকে। এই যে এখানে যেহেতু প্রসেসটা উল্টা আসলে, তাহলে এখানে এই পরিমাণ তাপ, এই পরিমাণ হিট, এই পরিমাণ হিট বা তাপ শক্তি, হিট বা তাপ শক্তি, এই পরিমাণ হিট বা তাপ শক্তি রিলিজ করে দেয়, রিলিজ করে কঠিনে পরিণত হয়, এমন না? এমন না জিনিসটা? এই পরিমাণ তাপ বা তাপ শক্তি রিলিজ করে এটা কিসে পরিণত হচ্ছে ভাইয়া? কঠিনে পরিণত হচ্ছে, এমন জিনিসটা। আর বাদ বাকিটা তো বুঝতেছই, ক্লিয়ার? ওকে, সেম টু সেম জিনিসগুলো কিন্তু তুমি আরো পাবা। কিন্তু এইখানে যেমন একটা জিনিস বুঝাচ্ছে, এটা আমরা অলরেডি দেখছিলাম, অলরেডি আমাদের ডান। যদি কখনো এইরকম হয় যে ধরো এটা কঠিন বস্তু ছিল, কঠিন বস্তু ছিল, এটাকে তুমি হিট দিলা, হিট দিলা, এটা ডাইরেক্ট তরলে চলে আসলো, সরি গ্যাসে চলে আসলো, গ্যাস। তাহলে এই প্রসেসটাকে তুমি মেইনলি কি বলো? ঊর্ধ্বপাতন না? ঊর্ধ্বপাতন না? ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন। কি নাম? আমি যদি ভুল না হই তাহলে এটা থাকবে হচ্ছে সাবলিমেশন। ওকে, সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন। সো যেই সকল যৌগের জন্য কঠিন বস্তুকে হিট দেওয়ার পরে সেটা ডিরেক্ট তরলে পরিণত হয়, সেই ক্ষেত্রে তো আমরা একটা মাত্র সুপ্ত তাপ পাবো, মানে সেটা খালি কঠিন থেকে ডিরেক্ট এই যে এই জায়গার ভিতরে, এই জায়গার ভিতরে একটা সুপ্ত তাপ। এবং এই সুপ্ত তাপের অংশটুকুকে আমরা কি বলতেছি? এই সুপ্ত তাপের অংশটুকুকে আমরা বলতেছি হচ্ছে, এটা হচ্ছে কঠিন গ্যাস সাম্যাবস্থা, কঠিন এবং গ্যাসের সাম্যাবস্থা, তাই না? এটা তো হচ্ছে সেইটা, ক্লিয়ার? এটা হচ্ছে কঠিন পোর্শনটুকুর, এটা হচ্ছে ওই গ্যাসীয় পোর্শনটুকুর, কঠিন এবং গ্যাসের সাম্যাবস্থা, এটা হচ্ছে এরকম। তো এই সকল যৌগগুলোর উদাহরণও নিশ্চয়ই আমরা শিখছি। কয়টা উদাহরণ শিখছিলাম বলো তো? মনে মনে বলতে পারা যায়? তুমি তো একটু আগে বোধহয় নোট টোট করতেছিলা। কি কি ছিল? এক ছিল হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম ক্লোরাইড, দুই কি হতে পারে? ন্যাপথালিন, কর্পূর। ন্যাপথালিনের সংকেত কি ছিল? C10, কি ছিল? C10H8। আচ্ছা, কর্পূর কি সংকেত ছিল? C10H16O। আচ্ছা, তারপরে ছিল হচ্ছে কঠিন কার্বন ডাইঅক্সাইড বা ড্রাই আইস যেটাকে বললাম, তারপরে নিশাদল ছিল, আর ছিল হচ্ছে আয়োডিন। মনে আছে তো? ওকে, ওদের জন্য কিন্তু আমাদের গ্রাফটা হবে এক্স্যাক্ট এরকম।
দেখো এখানে একটা কথা বলছে, স্ফুটনের বিপরীত প্রক্রিয়াটা কি? আমরা মাত্র করলাম না স্ফুটনের বিপরীত প্রক্রিয়াটা, এই যে স্ফুটন, তরল থেকে গ্যাসে পরিণত হচ্ছে এইটা। আর স্ফুটনের বিপরীত প্রক্রিয়াটা কি রে ভাইয়া? পারবি নাকি পারবি না বলতো? পারবি? ঘনীভবন না? মাত্রই তো করলাম, ঘনীভবন না? ডান। আচ্ছা, এরপরে যদি আমরা যাই, এটা কিন্তু রিসেন্ট ইয়ারেরই কোয়েশ্চেন, ইউরিয়া সারের গলনাঙ্ক কত? ভাই মনে রাখতে হবে, উপায় নাই তাছাড়া। ইউরিয়া সারের গলনাঙ্ক হচ্ছে, এটা মনে রাখা লাগবে। এই যে এই কিছু কিছু চলে আসে, যেমন আমি তোমাকে যেমন এখানে একটা ইউরিয়া বলতেছি, ইউরিয়া সারের গলনাঙ্কটা কত? 133 ডিগ্রি সেলসিয়াস, এত। তারপরে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এটা কিন্তু গলনাঙ্ক, গলনাঙ্ক ইউরিয়া সারের গলনাঙ্ক। সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হচ্ছে 801 ডিগ্রি সেলসিয়াস। তারপরে সিলিকন ডাইঅক্সাইড, এর গলনাঙ্ক হচ্ছে ভাই 1460 ডিগ্রি সেলসিয়াস। আর সোডিয়াম ক্লোরাইডের স্ফুরণাঙ্কটা সোডিয়াম ক্লোরাইডেরটা মনে রাখলে বেটার আসলে। সোডিয়াম ক্লোরাইডের স্ফুরণাঙ্ক এটা হয় হচ্ছে ভাইয়া 1465 ডিগ্রি সেলসিয়াস। এই কয়টা জিনিসপাতি একটু মনে রাখো, এই কয়টা মনে রাখতে হবে, আর কোনো আলাদাভাবে কোনো নাই, উপায় নাই, মনে রাখা লাগবে। তাহলে এই জিনিসটা কি? 133 ডিগ্রি সেলসিয়াস। ডান। নেক্সট, তরল পদার্থ কখন গ্যাসীয় পদার্থে পরিণত হয়? যখন সেটা স্ফুটনাঙ্কে পৌঁছে, অথবা যদি মানে এটা দুইটা কারণ, হ্যাঁ, যখন তা স্ফুটনাঙ্কে পৌঁছে, যখন সেটা স্ফুটনাঙ্কে পৌঁছে তখন সেটা আসলে গ্যাসীয় পদার্থে রূপান্তর হয়। এছাড়াও স্ফুটনাঙ্কে যখন পৌঁছে তখনও সেটা গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয়। আবার আরেকটা কারণ, আরেকটা আছে, সেটা হচ্ছে যখন বাষ্পচাপটা, ওর যে বাষ্পচাপ, হ্যাঁ, বাষ্পচাপ, এটা মাথায় রাখবে, এটা এক্সট্রা কথা এবং এটা বড় লেভেলের কথা, আসলে বড় ক্লাসের কথা। বাষ্পচাপ, ওই পদার্থের বাষ্পচাপ, বাষ্পচাপ বায়ুর চাপের সমান হয়। এটা বললামই বড় লেভেলের কথা, তোমার লেভেলে আসলে এরকম আসবে না, বাট ইন কেস, ঠিক আছে? তাহলে এটা কি আসলে তাপমাত্রা স্ফুটনাঙ্কে পৌঁছালে, তাহলেই তো হইলো নাকি? রাইট অ্যান্সার সি। নেক্সট, গলনাঙ্ক নির্ণয়ের মাধ্যমে কোন পদার্থের বিশুদ্ধতা জানা যায়? এটা জেনে থাকতে হবে। আসলে কিছু পদার্থ আছে যাদের গলনাঙ্ক ফিক্সড এবং ওইটা দিয়া ওই পদার্থকেই পরীক্ষা করা হয়। এরকম হচ্ছে সালফার, এটা তোমার বইয়ের একটা টিকা, সো আসছিল যেহেতু কোয়েশ্চেন, মনে রাখবো আমরা। ওকে, আচ্ছা, তারপরে আসো, মানে যেন তুমি পারো আর কি তোমার বেলা আসলে। সো এইটার রিলেটেড কথাবার্তা অলরেডি আমাদের ডান। এখন এখানে এই যে এখানে আমাদের ঊর্ধ্বপাতন, সাবলিমেশন, এই পার্টটুকু ডান, বা পাতন, শুধু পাতন যেটা মানে ডিস্টিলেশন, এই জিনিসটা ডান না। পাতন, এই জিনিসটা নিয়ে আমরা কথাবার্তা বলবো মেইনলি। পাতনের বাংলা হিসাব হচ্ছে আসলে, হ্যাঁ, পাতন আসলে কোন দুইটা জিনিসের যোগফল, এই জিনিসটা তুমি হচ্ছে এখানেই পাবা। থামো আমি তোমাকে দেখাই। এই যে পাতন মানে হচ্ছে দুইটা প্রসেস আসলে, একটা হচ্ছে বাষ্পীভবন, মাথায় রাখবা, বাষ্পীভবন মানে কাউকে আমরা বাষ্পে পরিণত করব, প্লাস ঘনীভবন। মনে হতে পারে যে কি হইলো এটা, আরে কি হইলো, কি কয় বাষ্পীভবন আবার ঘনীভবন, কাহিনী কি? বাষ্পীভবন মানে কি বলতো? কাউকে গ্যাসে পরিণত করা। ঘনীভবন মানে কি আবার বলতো? মানে বাষ্পীভবন মানে কি? তরল থেকে গ্যাসে পরিণত করা না, তরলকে গ্যাসে পরিণত করা। আর ঘনীভবন মানে কি আসলে? গ্যাস থেকে তরলে পরিণত করা না, গ্যাস থেকে তরলে পরিণত করা, এমন না? এমন তো নাকি? বাট এই দুইটার মিক্স উপায়টাই হচ্ছে মেইনলি পাতন। পাতন কি আসলে? পাতন হচ্ছে একটা বিশুদ্ধিকরণ প্রসেস, একটি বিশুদ্ধিকরণ প্রক্রিয়া। কি বিশুদ্ধি করবা বলতেছি, মাথায় রাখবা, একটা বিশুদ্ধিকরণ প্রক্রিয়া যেখানে আসলে কি করা হয়, ওই যে ওটা বলে দিছি কি করা হয়, প্রক্রিয়া যেখানে বাষ্পীভবন এবং ঘনীভবন প্রসেসের মাধ্যমে দুইটা মিক্সচার থেকে ভেজালটাকে আলাদা করা হয় বা পৃথক করা হয়, বা তুমি যেটা প্রয়োজনীয় চিন্তা করতেছো সেটাকে আলাদা করা হয়। আমরা পাবো এখানে, এই যে দেখো,
তাপ প্রয়োগে কোনো তরলের বাষ্পে রূপান্তর এবং শীতলীকরণ বা ঘনীভূত হয়ে একই তরল পদার্থে রূপান্তর হওয়ার প্রক্রিয়াটাকে পাতন বলে। পাতন মানে হচ্ছে তরলের বাষ্পীভবন প্লাস বাষ্পের ঘনীভবন। তরলের বাষ্পীভবন করার মাধ্যমে আমরা আসলে কি করি, আমি প্রসেসটাও বুঝিয়ে দিচ্ছি, তুমি ঠান্ডা হও, চিন্তা নাই। পাতন মানে হচ্ছে তরলের বাষ্পীভবন, বাষ্পীভবন মানে হচ্ছে বাষ্পে পরিণত করি প্রথমে, তারপরে সেটার ঘনীভবন। পাতন যন্ত্র আছে কিন্তু আমাদের। ওকে, আচ্ছা, কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করে সরাসরি বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াটাকে বলি আমরা আবার ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন। আবার শীতলকরণ করে কঠিন পদার্থে পরিণত করার প্রক্রিয়াটাকে বলা হয় ঘনীভবন। ঘনীভবন। আচ্ছা, এই এখন কথা হচ্ছে ঊর্ধ্বপাতিত যৌগ এ কয়টা বলো তো? এ কয়টা কি আমরা জানি না? জানি না? জানি নাকি জানি না? এগুলা পড়ায় টড়ায় একেবারে ডান অ্যান্ড ডাস্টেড করে দিনি তোমাদের। ডান না? ডান। এগুলো তো পড়ায় শেষ করছি। এখন কিছু কোয়েশ্চেনারিজ আছে, কিছু কোয়েশ্চেনারিজ আমি বলি, তারপরে শেষে যে পাতনের অংশটা তোমার তো সিলেবাসে আর কিছু নাই, তোমার কিন্তু বইয়েও কিছু নাই, বাট তোমার যেহেতু জ্ঞানের পিপাসা একটু থেকে গেল, সেটুকুকে স্যাটিসফাই করার জন্য আমি শেষে যে কিছুটা আলোচনা করে দিব পাতন। হ্যাঁ, তাহলে তুমি আর কি রিয়েল লাইফের সাথে রিলেট করতে পারবা। ওকে, কোনটি তাপ দিলে কঠিন অবস্থা থেকে ডিরেক্ট বাষ্পে পরিণত হয়? যেটা ঊর্ধ্বপাতিত যৌগ সেটা। এখন এটাতে সংকেত দেওয়া আছে কোনটা ঊর্ধ্বপাতিত যৌগের ভিতরে। C6H6 এটা হচ্ছে তোমার বেনজিন। এটা কি ঊর্ধ্বপাতিত যৌগের ভিতরে ছিল? না। C6H12O6 এটা হচ্ছে তোমার গ্লুকোজ বা ফ্রুক্টোজের সংকেত। এটা কি ছিল? না। গ্লুকোজ বা ফ্রুক্টোজ দুইটারই সংকেত হচ্ছে এটাই, ফ্রুক্টোজ। গাঠনিক সংকেত এটাই, এটাও না। C6 না, C10H16O, ইয়েস, এটা ছিল। এবং কি নামে ছিল ভাইয়া? কর্পূর। মনে আছে তো তোমার? নেই, খেয়ে ফেলছো? খেয়ে ফেললে তোমার মায়েরা ভূত বানায় দেওয়া দরকার। আচ্ছা, আর এইটা যেটা C12H22O11 এটা হচ্ছে ইনভার্ট চিনি বা বলতে পারো হচ্ছে সুক্রোজ, মানে একটা দ্বিশর্করা। হ্যাঁ, সুক্রোজ বলতে পারো এর নাম। ক্লিয়ার? তাহলে এখানে রাইট অ্যান্সারটা কি? অবভিয়াসলি সি। সি, আওয়ার কারেক্ট অ্যান্সার ইজ অলসো সি। ওকে, নেক্সট, নিম্নের কোন যৌগটি ঊর্ধ্বপাতিত হয় না? এই যে এই শেষের লাইনগুলা খুব ক্লিয়ারফুল থেকো ভাই, হয় না, না বলে দিছে একেবারে। কোনটা হবে না? তাহলে যেটা ঊর্ধ্বপাতিত যৌগের উদাহরণের ভিতরে নাই সেটাই হবে না। অ্যালুমিনিয়াম ক্লোরাইড ছিল না? ছিল, তার মানে এটা তো ঊর্ধ্বপাতিত হবে। তুতে কি ওই উদাহরণের ভিতরে ছিল? না, তার মানে এটাই রাইট অ্যান্সার। কর্পূর উদাহরণের ভিতরে ছিল, নিশাদলও উদাহরণের ভিতরে ছিল। কর্পূর কি ছিল বলো তো? C10H16O। আমি এতবার লেখাবো এটা তোমার মনে থাকতে বাধ্য ইনশাল্লাহ। অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আচ্ছা, আর নিশাদল অ্যামোনিয়াম ক্লোরাইড, এই না? তার মানে রাইট অ্যান্সারটা কি আমাদের? তুতে। এবং তুতের সংকেতটাও কিন্তু আমি তোমাকে লেখাইছিলাম, ওই যে ব্লু ভিট্রিয়ল, যেটা আমরা নীল হিসেবে ইউজ করি, মনে আছে না? এটা হচ্ছে তোমার তুতে। তুতে। ওকে, সো রাইট অ্যান্সারটা এখানে তুতে, বুঝছো তো? ওকে, নেক্সট কোশ্চেনে যাই। কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ? এই যে 24-এ আসা, দেখছো কতবার করে আসা এই কোশ্চেনগুলো। ক্যালসিয়াম ক্লোরাইড না ভাই, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। হ্যাঁ, যে অ্যালুমিনিয়াম, বি অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইডও না, পটাশিয়াম ক্লোরাইডও না, সোডিয়াম ক্লোরাইডও না। রাইট অ্যান্সারটা কি? বি। বি। নেক্সট রাইট অ্যান্সার হচ্ছে নিচের কোন পদার্থটি ঊর্ধ্বপতন প্রক্রিয়া সম্পূর্ণ হয়? ক্যালসিয়াম ক্লোরাইড না, ফেরিক ক্লোরাইড না, আয়োডিন ইয়েস, সোডিয়াম ক্লোরাইড না, আয়োডিন। ডান। নেক্সট, কোনটিকে উত্তপ্ত করলে তরল হয়? কোনটিকে উত্তপ্ত করলে তরল হয়? বোর্ডে 23 সালে একটা কোশ্চেন বলছে। তার মানে তুমি তো জানো কিছু পদার্থ আছে যাদেরকে উত্তপ্ত করলে ডিরেক্ট তরল না, কঠিন হয়ে যায়। তার মানে ওই কয়টা উত্তর হবে না। যেমন নিশাদল ডিরেক্ট কি হয়ে যাবে? গ্যাস হয়ে যাবে, তার মানে তরল হবে না ও। কোনটা তরল হয়? ইউরিয়া তো ওই নিশাদলের উদাহরণের ভিতরে ছিল না। মানে ইউরিয়া তো তোমার ওই যে ইয়াদের উদাহরণ যেটা ছিল ঊর্ধ্বপাতিত যৌগ, তার ভিতরে ছিল না। তার মানে ইউরিয়া তো তরল হবে এবং তরল হয়ও। কর্পূর তো ডিরেক্ট গ্যাস হয়, তাই না? তার মানে ও তরল হয় না। ন্যাপথালিন তো ডিরেক্ট গ্যাস হয়, মানে ও তরল হয় না। মানে এটা তুমি ঊর্ধ্বপাতিত যৌগগুলোর উদাহরণ জানো বলে উত্তর করতে পারতেছো এমন। মানে ওই কয়টা উত্তর হবে না, তাই আরেকটা উত্তর হবে বি। এবং ইউরিয়া আমাদের রাইট অ্যান্সার, সি ইউরিয়া। নেক্সট, কোনটিকে তরলে পরিণত করা সম্ভব? সেম টু সেম কোশ্চেনটা দিছে না? এটা 20-এর। ন্যাপথালিন তরল হয় না, আয়োডিন তরল হয় না, অ্যামোনিয়া তরল তো হয়, অ্যামোনিয়াম ক্লোরাইড যেটা সেটা হয় না। তার মানে রাইট অ্যান্সারটা কি? অ্যামোনিয়া। কর্পূর তো তরল হবে না, তার মানে রাইট অ্যান্সারটা কি? অ্যামোনিয়া। অ্যামোনিয়া গ্যাসের কথা বলছিল এটা অবশ্যই। এখন এইখানে বেশ কিছু এসকিউ বা খ নাম্বার কোশ্চেন দেওয়া, এসকিউ বা খ নাম্বার কোশ্চেন। এগুলো অবভিয়াসলি তোমার হচ্ছে এইচডব্লিউ। আমি যা পড়াইছি তার বাইরে থেকে না। ঊর্ধ্বপাতন কাকে বলে? ডান। নিঃসরণ কাকে বলে? ডান। কণার গতিতত্ত্ব কাকে বলে? ডান। পাতন কাকে বলে? তাও ডান। বাষ্পীভবন কাকে বলে? বলছি, নিশ্চয়ই বুঝাইছি। স্ফুটনাঙ্ক যেটা আর কি, স্ফুটনাঙ্ক কাকে বলে? ওকে। গলন কাকে বলে? এগুলো কি ডান না? ওকে, নেক্সট,
আবার সেম টু সেম বডি স্প্রেতে আগে নিঃসরণ এবং পরে ব্যাপন ঘটে। অবভিয়াসলি আগে নিঃসরণ মানে কি, ওই যে উচ্চচাপের জায়গা থেকে সরু ছিদ্র পথে আগে বের হয়ে আসলো, তারপরে ওইটা সারা ঘরে পৌঁছে গেল, মানে সেটা ব্যাপন। ডান না? এগুলো তো উদাহরণ দিয়ে দিয়ে মুখের চাবলা ব্যথা করে ফেলছে আমি। কার্বন ডাইঅক্সাইড একটি ঊর্ধ্বপাতিত পদার্থ, ব্যাখ্যা করো। সুন্দর মতন তার ইটা দিয়ে দিবা, এই যে এই লেখটা দিয়ে দিবা। ডান। ব্যাপন ও নিঃসরণের মূল পার্থক্য ব্যাখ্যা করো। বলছিলাম না এই পার্থক্য আসবেই। কোণার গতিতত্ত্ব ব্যাখ্যা করো। এই যে কোণার গতিতত্ত্ব, কঠিন কোনটা, কঠিনে কি অবস্থায় থাকে, গতিতত্ত্বের গতিশক্তিটা কোথায় সব থেকে বেশি থাকে, এই রিলেটেড। কঠিন আয়োডিন একটি ঊর্ধ্বপাতিত পদার্থ ব্যাখ্যা করো। সেম ওই যে এই যে এই। ডান। ক্লিয়ার? আশা করি বুঝাইতে পারছি। এখানে দেখো X2 এবং Y2 গ্যাস দুইটির ব্যাপন হারের তুলনা করো। X2 আর Y2 গ্যাস কোন দুইটা হবে সেটা তোমাকে যখন বুঝতে পারবা তুমি, সেটা বুঝতে গেলে তোমাকে পর্যায় সারণী 4 নাম্বার যে চ্যাপ্টার, আমার নিজেরই না আছে ক্লাস 4 নাম্বার চ্যাপ্টারই পর্যায় সারণী, হ্যাঁ ওই পর্যায় সারণীর ক্লাসটা ক্লিয়ার থাকতে হবে। এখানে যেমন বলতেছে X একটা মৌল যার পর্যায় নাম্বার হচ্ছে 2, মানে পর্যায় সারণীতে পর্যায় নাম্বার হচ্ছে আমাদের 2 নাম্বার পর্যায়, মানে বেরিলিয়াম, মানে ওই যে হ্যাঁ বেরিলিয়াম বোরনের যে পর্যায়, সেই পর্যায়টা আসলে লিথিয়াম বেরিলিয়াম বোরন, ওই পর্যায়ে 17 নাম্বার গ্রুপ, তার মানে এটা হচ্ছে ফ্লোরিন, মানে F2। আর এই যে এটা যেটা, এটা 3 নাম্বার পর্যায়, 3 নাম্বার পর্যায়ের 15 নাম্বার গ্রুপ, 3 নাম্বার পর্যায়ের 15 নাম্বার গ্রুপ, তার মানে এটা হচ্ছে আমাদের 3 নাম্বার পর্যায়ের। যদি আমরা 3 নাম্বার পর্যায়ের কথা চিন্তা করি তাহলে ওখানে ছিল হচ্ছে নাইট্রোজেন, এখানে হচ্ছে সেটা ফসফরাস। এখানে বলছে X2 আর Y2 এই দুইটা যৌগের ভিতরে তুলনা করতে হবে। X2 মানে কি ফ্লোরিন, Y2 মানে কি ফসফরাস, P2 তো নরমালি থাকে না, এটা P4 আকারে থাকে। যাই হোক, যেহেতু দিছে আমরা তুলনা করব, সমস্যা নেই। বলো তো কার আণবিক ভর বেশি? অবশ্যই চোখ বন্ধ করে আমার P2 এর আণবিক ভর বেশি, তার মানে R2 মানে যেটা ব্যাপন হার, যেটা এই যে Y এর, এটা অবশ্যই আমাদের কম হবে, R1 এরটা বেশি হবে। এই জাস্ট তুলনা। ডান না? তো এই মৌলটাকে শনাক্তকরণ করার জন্য আগে তোমার অবশ্যই গ্রুপের মানে ওই চ্যাপ্টারটা আসলে পারতে হবে, যেগুলোতে শনাক্তকরণ করে দেওয়া আছে তোমার টেস্ট পেপারের ভিতরে, টেস্ট পেপার তোমার কাছে যেটা আছে, অথবা গাইড বা আমাদের অল ইন ওয়ান মাস্টার বুকের যে কোয়েশ্চেনারিজগুলো আছে, যেগুলোতে শনাক্তকরণ করে দেওয়া আছে, মানে যেটা তোমার পরবর্তী চ্যাপ্টারের অংশ থেকে প্রশ্ন না, সেগুলো নিজে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তুমি পারবা। বাট তোমাকে যদি আমি এই যৌগটা আইডেন্টিফাই করে দিলাম, আইডেন্টিফাই করে দেওয়ার পরে তুমি X2 আর Y2 এর ব্যাপন হার তুলনা করতে পারবা না? অবশ্যই পারা উচিত, না পারলে তোমাকে পিটানো উচিত। সো ডান, এ পর্যন্ত ডান। এখন আসো তোমাকে থ্যাংক ইউ দেওয়ার আগে আমি ওই যেটা বললাম যে ব্যাপনের ছোট্ট একটু অংশ আমি একটু বলে দিই, যেহেতু তোমার ক্ষুধা লেগে আছে ওই জায়গাটার ভিতরে, আমি একটু খালি বলে দিই, জিনিসটা ভালো করে লক্ষ্য করবা। হ্যাঁ, এরকম একটা গোলতলি ফ্লাস্ক থাকে ভাইয়া, তারপরে আরো সূক্ষ্ম করে দেওয়া হয় জিনিসটাকে, বুঝছো? আরো সূক্ষ্ম করে দিয়ে এমনে ঘোরানো হয়, তারপরে একটু মোটা করা হয় এখানে, তারপরে জিনিসটাকে এমনে নিয়ে আরেকটা জিনিসে এমনে এটাকে করে দেওয়া হয়। আমি বুঝাচ্ছি এখানে কি করা হচ্ছে না করা হচ্ছে, প্রত্যেকটাই বুঝাচ্ছি, ওকে? আর তারপরে হচ্ছে এইখানে একটা দণ্ড দিয়ে মেইনলি এটাকে আটকে রাখা হয়, এটাকে একটা দণ্ড দিয়ে এটার সাথে আটকে রাখা হয়, অবভিয়াসলি তুমি এটা বুঝতেছো। আর এইখানে হচ্ছে আমি হিট দিব, আমি বুঝাইতেছি এখানে কে থাকবে, কাকে হিট দিব, কেন দিব, সবটাই বুঝাইতেছি, জাস্ট কুল থাকো একটু। আচ্ছা, এখানে এরপরে এই বরাবর একটা, এই বরাবর একটা, হ্যাঁ এই বরাবর একটা, এইটা এমন দিয়ে দিলাম। এরপরে আমাকে একটু কালার করে দিতে হবে জিনিসগুলো, যেন তুমি আর একটু ভালো মতন আইডেন্টিফাই করতে পারো। এটা একটু কালার করে দিলাম, এটা একটু কালার করে দিলাম, গুড, ওকে। এখন আসো বুঝাই জিনিসটা হচ্ছে এরকম যে এইখানে মনে করে নাও পানি, এইখানে মনে করে নাও ভাইয়া পানি, হ্যাঁ প্লাস ইথানল, পানি আর ইথানলের কি আছে, মিক্সচার আছে। পানি আর ইথানল যেটা তুমি হচ্ছে যে হ্যান্ড রাব অ্যালকোহল হেক্সিজল হিসেবে ইউজ করো না, এটা। এখন তুমি এখান থেকে কি পানি আর ইথানলকে আলাদা করে দিতে পারবা আমাকে? পারবা না নিশ্চয়ই। কেমনে পারবা? পারবা না। বাট করা সম্ভব কি, এই পাতন যন্ত্রের মাধ্যমে করা সম্ভব। কিভাবে? দেখো, পানির একটা নির্দিষ্ট স্ফুটনাঙ্ক আছে, ইথানলের একটা নির্দিষ্ট স্ফুটনাঙ্ক আছে। পানিতে 100 ডিগ্রি সেলসিয়াসে ফুটবে, ইথানলেরটা 74 ডিগ্রি সেলসিয়াসের মতন কাছে, সরি 74 আবার বলি, কি বললাম, ইথানলেরটা হচ্ছে যে রুম টেম্পারেচারে এটা হচ্ছে বাষ্পীভবন হওয়া শুরু করে, তো এটা 29 বা দেখা যাবে 27 এরকম ডিগ্রি সেলসিয়াসে স্ফুটনাঙ্ক থাকে ইথানলের। তো এখানে যে ঘটনাটা ঘটবে ভালো করে দেখো, জিনিসটা হচ্ছে তুমি এটাকে যখন হিট দিবা, এখানে তো মিক্সচারটা আছে, এই মিক্সচারটা থেকে আগে কি 27-28 ডিগ্রি সেলসিয়াস আগে পেয়ে যাবে না?
যখন এই ইথানলের স্ফুটনাঙ্কটা পার হবে, ওই ইথানলের বাষ্পটা কি এদিক দিয়ে বরাবর বের হতে থাকবে না? পানি কি ফুটতে শুরু করবে তখনও? নিশ্চয়ই না, পানি তো বিন্দাস আছে, ও তো গরম হচ্ছে খালি। তো ইথানলের বাষ্পটা এদিক দিয়ে যাওয়ার পরে, এই যে এতদূর পর্যন্ত যাবে মনে করো, এতদূর পর্যন্ত যাওয়ার পরে এদিক দিয়ে ইথানলের বাষ্পটা যখন আসবে, তখন আবার ঠান্ডা পানির লাইনের মাধ্যমে ঠান্ডা পানি সরবরাহ দেওয়া হয় হচ্ছে এদিক দিয়ে। এই যে ব্লু কালারের যে জায়গাটা দেখতেছো না, এটা হচ্ছে ঠান্ডা পানির সরবরাহের লাইন। এখান দিয়ে ক্রমাগত ঠান্ডা পানি দেওয়া হচ্ছে। তাহলে এই বাষ্পটা যখন এদিক দিয়ে আসতেছে, এই বাষ্পটা এই ঠান্ডা পানির কারণে, ঠান্ডা পানিটা তো গরম গরম, ওর যে ইটা, ওর যে হিটটা, সেই হিটটা তো ও অ্যাবজর্ব করে নিচ্ছে, তাই না? তো ওই হিটটা অ্যাবজর্ব করে এই বাষ্পটা বাষ্প আকারে আস্তে 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 এখানে আরামসে কি তরল আকারে জমতে থাকবে। তাহলে আমি 50°C মনে করো এটা খালি একটু ফুটাইছি, তাহলে আমার সবগুলা ইথানল উড়ে যেয়ে কি এরকম ভাবে এখানে প্রথমে উড়ে যাবে, যেতে 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 এদিক দিয়ে যখন নামবে তখন আবার এটা কি হয়ে যাচ্ছে? তরলে পরিণত হয়ে যাচ্ছে না? তাহলে দেখো, আমি যখন এই তরল থেকে গ্যাসে পরিণত করলাম, এটা তো গ্যাসে পরিণত করছি বলেই তো যাচ্ছে, তার মানে এটা কি বাষ্পীভবন না? বাষ্পীভবন, এটা কি বাষ্পীভবন না? বাষ্পীভবন। আবার ওই বাষ্পীভবনের বাষ্পটাকে আমি আবার কিসে পরিণত করতেছি? গ্যাস থেকে তরলে পরিণত করতেছি, বাষ্প থেকে তরলে পরিণত করতেছি, সেটা কি আবার ঘনীভবন না? ঘনীভবন। তাহলে এই টোটাল প্রসেসটাকে আমরা কি বলতে পারি? পাতন যে বলতেছি, রোটারি ইভাপোরেটর আছে আমাদের একটা, ওখানেও কিন্তু এরকম ভাবে করা হয়। টোটাল প্রসেসটাকে কি বলি আমরা? পাতন বলি। এবং পাতন মিন্স হোয়াট? পাতন মিন্স হোয়াট? পাতন মানে হচ্ছে বাষ্পীভবন এবং ঘনীভবনের মিক্সচার। তাহলে এটার মাধ্যমে আমরা সহজেই কি পানি আর এটাকে আলাদা করে পেয়ে গেলাম না? পানি আর ইথানলটাকে আলাদা করে পেয়ে গেলাম না? এটাই বলতেছিলাম বিশুদ্ধীকরণ প্রসেস। ধরো ইথানলের বিশুদ্ধীকরণ চাচ্ছ, ইথানলের ভিতরে পানি কেন থাকবে? পিওর ইথানলটা চাচ্ছি, তাহলে বিশুদ্ধ ইথানলটা তুমি পেয়ে যাবে এভাবে। বুঝতেছো? এই ওকে। সো এই চ্যাপ্টার ভাইয়া এখানেই ডান অ্যান্ড ডাস্টেড অবস্থা কি আজকে। সো থ্যাংক ইউ যারা শেষ অবধি কমপ্লিট করলা পুরাটা। আশা করি জিনিসগুলা বুঝতে পারছো, ধরতে পারছো। এবং এখন এই পার্টের পর থেকে তোমার যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে, টু বি অনেস্ট, প্রচুর পরিমাণে হচ্ছে প্র্যাকটিস। এবং এটার ক্লাস নোট মাস্ট রাখবা। নোট তো তুমি পেয়ে যাবা, তারপরে নোট নিজের রাখবা। আর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের পরে জাস্ট সোললি নিজে এক্সাম দিতে বসো। এক্সাম দেওয়ার মাধ্যমে না তুমি আসলে জানতে পারবা যে তোমার আসলে গ্যাপগুলা কোথায় আছে। এক্সাম দেওয়ার মাধ্যমে জানা যায় কি, যে আমার নিজের গ্যাপগুলা কোথায় আছে। নিজের গ্যাপ ধরতে পারা যায় এক্সামের মাধ্যমে। সো ওই গ্যাপটা আবার ফিল আপ করতে হবে কিসের মাধ্যমে? নিশ্চয়ই রিভিশনের মাধ্যমে। ওই রিভিশনটা করবা আবার, মানে ওই গ্যাপটা অবশ্যই তোমাকে ফিল আপ করতে হবে কিসের মাধ্যমে ভাই? রিভিশন। ওই রিভিশনটা করতে আবার তোমার ঘুরে ফিরে যাকে সব থেকে বেশি কাজে লাগবে সে হচ্ছে তোমার ক্লাস নোট। এই সাইকেলগুলাই নর্মালি ঘুরতে থাকে, আর কিচ্ছু না। একাডেমিক্যালি যদি এরকম ভাবে পড়ো, ইনশাল্লাহ তুমি তোমার বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত কোথাও আটকাবে না, হোক সেটা স্কুলের পরীক্ষা, টেস্ট পরীক্ষা, যেই পরীক্ষাই হোক না কেন। তো আশা করি ধরতে পারছো, বুঝতে পারছো। নিজে এবার প্র্যাকটিস করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সবাই অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।